স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। সংবাদপত্রের পাতায় কার্টুন বা ব্যঙ্গচিত্রের ব্যবহার ভিন্নতর এক মাত্রা দেয়। অনেক সময় অক্ষরের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে শিল্পীর তুলি ও পেন্সিলের সেই আচর। সমাজ রাষ্ট্রের অনেক কঠিন সত্য হালকা চালে ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করেন শিল্পীরা। বাংলাদেশে এ ধরনের ব্যঙ্গচিত্রের উদাহরণ দেওয়া যাবে অনেক, তবে কোনো কোনো সময় খোদ প্রতিবেদনটির বিষয়বস্তুই পরিণত হচ্ছে ইদানিং পরিহাসের উপাদানে। ৩ বছর আগে পদত্যাগের পর এখনও কথিত প্রতিমন্ত্রীকে জোর করে বেতন দিচ্ছে সরকার, অথবা কোনো মন্ত্রী বেড়াল ইঁদুরের খেলা দেখায় ব্যস্ত, এমন সব তথ্য পরিহাস ছাড়া কী বা হতে পারে? এখানে বাড়তি ব্যঙ্গচিত্রের প্রয়োজনও হয়তো নেই। সমাজ ও দেশের অনেক অদ্ভুত ঘটনার খবর এখন নিজেরাই কার্টুন হয়ে ধরা দিচ্ছে পাঠকের সামনে। আজকের বাংলাদেশে এসব নিয়ে আলোচনা করব আমরা, খুঁজব কিছু প্রশ্ন উত্তর। রঙ্গভঙ্গ খোলা মনে নিতে পারেন বিশিষ্ট ব্যক্তিরা? মানে খোলা মনে কি নিতে পারেন বিশিষ্ট ব্যক্তিরা? সংবাদপত্র প্রয়োজন অনুযায়ী ব্যঙ্গচিত্রের ব্যবহার কতটা হচ্ছে? ব্যঙ্গচিত্রীরা পেশাগত জীবনে স্বাধীনতা পান কতটা? খবরই যখন কার্টুন, তখন পাঠক হিসেবে আমাদের দায়িত্বটি কি? জানিয়ে রেখে আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম একে বই লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, তারপরে আরেকটি স্পেস দিয়ে লিখুন মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv এই ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রহমান, শিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য, কার্টুনিস্ট ও রম্য কথা সাহিত্যিক আহসান হাবিব। স্বাগত আপনাদের। আমি আজকের আলোচনার আগে একটি ছোট কথা আপনাদেরকে বলে রাখি যে আজকে আমাদের যে গবেষণা দল, তারা অনেকগুলি ভারী ভারী বিষয় সামনে নিয়ে আসছিল। এদেশে কার্টুনিস্টরা কতটা স্বাধীন, অবাধ স্বাধীনতা কার্টুনিস্টকে কতটা স্বেচ্ছাচারী করে তুলতে পারে কিনা, সেলফ সেন্সরশিপ নিয়ে কার্টুনিস্টরা কতটা বিব্রত বা থাকেন। কিন্তু পাশাপাশি তারা এটাও আবিষ্কার করেছেন যে আমাদের দেশে এখন পত্রপত্রিকা যেসব খবর ছাপা হয় তার বেশিরভাগই আবার কার্টুন ধর্মী। যেমন আজকের পত্রিকায় একটি খবর সম্পর্কে আবেদ ভাই আপনার দৃষ্টি একটু আকর্ষণ করছে। আপত্তি সত্ত্বেও সোহেল তাজ বহাল। একজন প্রতিমন্ত্রী যিনি ৩.৫ বছর আগে বা ২.৫ বছর আগে বলেছেন যে তিনি আর প্রতিমন্ত্রী থাকতে চান না, তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা হচ্ছে, তিনি একটা চিঠি দিয়েছেন যে সে টাকাও তিনি চান না, তারপরেও তাকে টাকা দেওয়া হচ্ছে। এটা কিরকম একটা বিষয়? কার্টুন ভাবনা আর কি, এটা একটা হতে পারে যে হ্যাঁ, মানে আমি চাই না তবু আমাকে নিতে হবে। এটা কার্টুনের বিষয়বস্তু বটে, কিন্তু আমার মনে হয় যে সংবাদ যেমন হচ্ছে তার নিজস্ব ও এক ধরনের রম্য চরিত্র ধারণ করছে। আমি একটা পুরনো দিনের একটা কথা বলি। এক সময় দৈনিক ইত্তেফাকে শহীদ সিরাজউদ্দিন হোসেন, আপনার তো মনে আছে বোধহয়, সিরাজউদ্দিন হোসেন তিনি ওই সময় একজন ছিল, ওই যে আছে ওই যে কি বলে, মানে ওই ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট মেম্বার, ওই আইয়ুব খানের আমলের। জি জি। তো ইউনিয়ন পরিষদের মেম্বারকে একটা ষাঁড় তাড়া করেছে। তা উনি সেই ষাঁড়ের ওইখানে ওই ইয়েটাই দিয়েছেন যে চিনিল কেমনে, এর ইয়েটা হেডিংটাই কিন্তু এটা কার্টুনকেও হারিয়ে ফেলেছে। জি জি জি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি যে কার্টুন অনেক সময় তাকে মানুষকে কিন্তু যেমন নাড়িয়ে দেয়, খুব সুনির্দিষ্ট সাংবাদিকতার ক্ষেত্রে সুনির্দিষ্ট হেডিং কিন্তু আবার মানুষকে কিন্তু অনেকখানি উজ্জীবিত করে ফেলে। এখন এটা হচ্ছে ঘটনাটা কার্টুন নয়, কিন্তু ঘটনার ভেতর দিয়ে একজন কার্টুনিস্ট কিংবা একজন যিনি চিন্তা করেন কিংবা একজন সম্পাদক যিনি সেভাবে মনে করেন যে এটাকে এইভাবে দেখালে ভালো হতো, অর্থাৎ এই জিনিসটাকে আরেকটু অন্যরকম করে দেখানো যায়। এখন আমি জানি না যে এখানে আছে শিশির ভট্টাচার্য আছেন, তিনি সোহেল তাজের এই যে বেতন না নেওয়া, হ্যাঁ, মানে সরকারের জোর করে দেওয়া এটাকে কোন কার্টুনিস্টের, মানে কার্টুনিস্ট কোন চেহারার মধ্যে দিতে পারবেন? কিন্তু এই হেডিংটাকে আমি, গোলাম রহমান সাহেব আছেন, এই হেডিংটাকেও কিন্তু মানে যদি কেউ একজন মানে সার্কাস্টিক্যালি যদি তুলে ধরে, তাহলে এটাকে কিন্তু আরেকটু অন্যরকম হেডিংও হতে পারত, এবং এই হেডিং হলে সেটা কিন্তু কার্টুনের প্রয়োজন হতো না, এটা আরো ক্যাচি হয়ে যেত। মানে হেডিংটাকেও আরেকটু হেডিংটাই কিন্তু অনেক সময় অনেক বড় কাজ করে ফেলে আর কি। প্রফেসর গোলাম রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে একটি কার্টুন ছাপা হওয়ার প্রেক্ষিতে সে অধ্যাপক গ্রেপ্তার হয়েছেন।
তো আমরা দেখেছি যে ভারত যারা গণতন্ত্রের একটি বড় একটি বড় একটি গণতান্ত্রিক দেশ, অনেক মানুষ সেখানে আছেন, সেখানে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, জ্যোতি বসুর বিরুদ্ধে মানে অনেকবার অনেক রকম কার্টুন হয়েছে, কিন্তু এরকম কখনো হয়নি। এইবার এইটা এত প্রকট হলো কেন, বা আপনি কিভাবে দেখছেন বিষয়টি? সম্ভবত মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কার্টুনের কথা বলা হচ্ছে সেটা ওই যিনি অধ্যাপক তিনি কিন্তু মন্তব্য করেছেন যে মমতা ব্যানার্জি নিজেই কার্টুন হয়ে যাচ্ছেন, নিজেই কার্টুন হয়ে গেছেন তার অ্যাক্টিভিটির কারণে। তো সুতরাং তার সম্পর্কে লেখার চাইতে উনি মানে বিষয়ে ওই মানে মিডিয়াম ইজ দ্য মেসেজ এরকম যখন হয়ে যায় বিষয়টি, যেমন ওই সোহেল তাজের সংবাদও, এই সংবাদটি কার্টুনের মতো। তো এরকম অর্থে অনেক সময় এগুলো ঘটনার কারণে কিংবা ঘটনার অন্তস্থ বিষয়টা এতই প্রগাঢ় কিংবা অনেক বেশি গুরুত্বপূর্ণ যা নাকি মানুষের স্যাটায়ারকেও হার মানিয়ে দেয়। মানে এটা কি একটু সহনশীলতার একটা প্রকট অভাব আমরা দেখতে পাচ্ছি না? হয়তো কিছুটা, কারণ এটা তো একটা সহনশীল মানে যদি রাজনীতির কথা বলা হয়, গণতন্ত্রের কথা বলা হয়, সেখানে সহনশীলতা একটা অন্যতম একটি ফ্যাক্টর। কিন্তু এই সহনশীলতা যদি আমরা মনে করি নেই যে এটার দরকার নেই, এবং যেটা নাকি চর্চা হচ্ছে আজকাল, কেউ কোনো কারো কথাই সহ্য করতে চায় না, কোনো রাজনৈতিক দলও করতে চায় না, কোনো বিরোধী মত কিংবা ইভেন শুধু রাজনৈতিক দল কেন কিংবা রাজনীতিবিদরাই না, আমার মনে হয় তো যে অন্য পেশার লোকজনরাও, ইভেন যারা ইন্টেলেকচুয়াল, তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতা দেখা যাচ্ছে যে কেউ কাউকে সহজে সহ্য করতে পারছেন না। এইটা মনে হয় একটা চূড়ান্ত একটা অস্থিরতার সময় বলে আমার মনে হয়, যে সামগ্রিক অস্থিরতারই একটা অংশ, মানে একটা পরিস্ফুটন আর কি। শিশুদের কাছে একটু জানতে চাইবো যে শিশুরা তো এরকম কার্টুন, মানে আমার মনে আছে যে প্রধান বিচারপতি বা বিচারাঙ্গন নিয়েও এরকম অনেক কার্টুন, বাংলাদেশের সব বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনেক কার্টুন আঁকা হয়েছে, সেগুলো ছাপা হয়েছে দিনের পর দিন প্রথম আলোতে, তো বা ভোরের কাগজে, তারও আগে যদি ধরি। তো আপনার কে এরকম কোনো অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বা আপনার বিরুদ্ধে কোনো রকম এরকম? না, সরাসরি এরকমভাবে বিরুদ্ধে কেউ যায়নি, কিন্তু আমার মনে হয় যে এই কার্টুনের করার ক্ষেত্রে কিছু কিছু ঠিক অলিখিত রুলস আছে, যেগুলো রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ একটা জায়গায় থাকেন যারা, বিশেষ করে বিচার বিভাগ কিংবা সংসদ কিংবা আমাদের রাষ্ট্রপতি, আমাদের সংবিধান। তো এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে ঠিক ব্যঙ্গ কটাক্ষ করা যায় না, কিন্তু পরিস্থিতি যখন এমন হয়, যখন যেটা ঠিক মাত্রা ছাড়িয়ে যায়, যখন একটা ব্যাপক জনমত তৈরি হয়, তখন কিন্তু সেই যে ক্ষমতাধর ব্যক্তি যাকে নিয়ে কিছু করা যেত না, তাকে নিয়ে তখন খুব প্রকাশ্যে সমালোচনা করা হয় এবং একটা বিশাল জনমত তৈরি হয়। ওই জনমতের স্রোতে এদেরকে নিয়ে ব্যঙ্গ কটাক্ষ করা যায়। আমার মনে হয় আমি প্রেসিডেন্টকে নিয়ে যতবার করেছি, এবং যেই প্রেসিডেন্টকে নিয়ে করেছি, তখন একটা ব্যাপক জনমত তৈরি হয়েছিল। তো এবং সেটা যদি নিয়মের ক্ষেত্রে, মানে আইনের ক্ষেত্রে ধরা হতো, আমাকে যদি অ্যাকিউজ করা হতো, সেটা করার কিছু ছিল না। কিন্তু তখন আমাকে অ্যারেস্ট করলে কিংবা আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে সেটার জন্য জনমত তৈরি হতো। সেটা আরও সেই দলের কিংবা সেই দলের ছায়ায় যেই রাষ্ট্রপতি ছিলেন সেই দলের জন্য ক্ষতিকর হতো, ইমেজের জন্য। তো এই সুযোগটা কিন্তু কার্টুনিস্ট নেয় মাঝে মধ্যে। আমিও এই সুযোগটা নিয়েছি, যে তা না আর কি, নিয়েছি। জনাব আহসান হাবিবের কাছে আসি, যে আপনি তো দীর্ঘদিন ধরে উন্মাদ সম্পাদনা করছেন, তার মধ্যে আমরা অনেক ধরনের খবরের ব্যঙ্গ খবর দেখি, কিন্তু আজকের প্রথম আলোয় একটি খবর ছাপা হয়েছে যে আপনার দৃষ্টি আকর্ষণ করছে, সেটি হচ্ছে হেডিংটি এরকম: পুলিশবাহী অটোরিকশায় ডাকাতের হানা। মানে পুলিশের গাড়িতে ডাকাত আক্রমণ করছে, এইটাই এখন মানে এটা খবর, মানে এটা কোনো স্যাটার করে কোনো কিছু করে না, এটা ফ্যাক্ট। আসলে ব্যাপারটা হয়েছে কি, আগে আমরা যখন কার্টুন রাখতাম, অনেক আগে, আমাদের পত্রিকার বয়স তো প্রায় 33 বছর। জি। তো আগে যখন কার্টুন রাখতাম তখন আমরা একটা সিরিয়াস নিউজ থেকে হিউমারটা বের করার চেষ্টা করতাম। এখন ব্যাপারটা উল্টে গেছে। এখন হিউমারাস ব্যাপার থেকে আমরা এটাকে একটু সিরিয়াস করে কিভাবে আরেকটু গ্রহণযোগ্যভাবে প্রকাশ করা যায়, বিষয়টা এখন এরকম হয়ে গেছে আর কি।
তো ব্যাপারটি কি মানে আপনাদের জন্য কাজটা সহজ হয়ে গেছে নাকি? না, এটা আমাদের জন্য আসলে কঠিন হয়ে গেছে। কারণ আমাদেরকে এখন আসলে বুঝতে হয়, আসলে কার্টুনিস্টরা কিন্তু তারা লিমিটটা বুঝে যে কতটুকু আমি আঁকতে পারবো, কতটুকু আমি দিতে পারবো, কতটুকু আমার দেওয়া উচিত। অন্তত আমরা বুঝি আর কি, যারা একটু এই প্রকাশনার সঙ্গে জড়িত আছে। তো সো এখন আমাদেরকে ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে। কিন্তু সবসময় হয় কি, এই যে নিউজগুলি, সব নিউজই আমরা নিতে পারি। এখন এত বেশি নিউজ হচ্ছে যেটা নিয়ে করা যায়, কিন্তু আরেকটু কম হিউমারটা কমাইতে হচ্ছে আর কি আমাদের। হিউমারটা একটু কমাইতে হচ্ছে, এটা খুবই গ্রহণযোগ্যভাবে আনার জন্য আর কি। এটা খুব ইন্টারেস্টিং। যেমন আজকের কালের কণ্ঠে একটা খবর আসছে হচ্ছে এরকম যে সরেজমিন শেরে বাংলানগর থানায় একজন রিপোর্টার গিয়েছেন, সেইখানে পুলিশ কর্মকর্তা সম্পর্কে তার একজন অধস্তন কর্মকর্তা বলছেন, স্যার ঘুমাচ্ছেন, ফালতু ডিস্টার্ব করেন না। এটা হচ্ছে মানে থানার সরেজমিন, থানার পরিস্থিতি। আসলে একটু হিউমার কমানো ছাড়া মনে কিছু। এখন ব্যাপারটা হচ্ছে যে ঘটনাগুলোই এমন হয়ে যাচ্ছে, যেটা হাসান হাবিব বলেছে, যে ঘটনাগুলো এমন হয়ে যাচ্ছে যে সেখানে ওটার আর কার্টুনের প্রয়োজনটা পড়ছে না ওইভাবে। জিনিসটা হয়ে গেছে কি যে এটা নিজস্ব, তার সংবাদ নিজেই একটা কার্টুনে পরিণত হয়েছে, তাই না? তো আসলে এর ভেতর থেকে কিন্তু আমি যেটা এখানে একটু প্রসঙ্গক্রমে একটু মমতা ব্যানার্জির বিষয়টি বলে রাখি, যেটা এখানে আলোচনা হলো এক্ষুনি। মমতা ব্যানার্জি যেটা করেছেন, এটার ওখানে কিন্তু সবাই প্রতিবাদ করেছে। ওখানে ইন্টেলেকচুয়ালস এরা কিন্তু বাইরে বেরিয়েছে, ইভেন ইয়েরা পর্যন্ত পথে নেমে প্রতিবাদ করেছেন। কিন্তু আমাদের এখানে এক ধরনের ঘটনা ঘটেছে, এখানে কার্টুন হয়েছে, তার জন্যে উন্মাতাল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শেষ পর্যন্ত এটা একটি পত্রিকাকে রীতিমতো সংকুচিত এবং জড়সড় অবস্থায় ফেলে দিয়েছে। এরকম ঘটনা ঘটেছে। কিন্তু কার্টুন আমাদের এখানে কার্টুনের ভেতরে যে তার ভেতর দিয়ে যে বক্তব্য আছে, সেই বক্তব্য গ্রহণ করা, যেটা গোলাম রহমান সাহেব বলেছেন, যে গ্রহণ করার ক্ষমতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রসিকতাটা বুঝতে পারি না। রসিকতার ভেতরে ব্যঙ্গটাকে আমাদের গ্রহণ করার ক্ষমতা যেমন নেই, আমার ভেতরে কিন্তু এক ধরনের প্রতি মুহূর্তে একটা মনে হচ্ছে যে না, আমি বোধহয় ধরা খেয়ে গেলাম, এরকম একটা ভাব আছে কিন্তু সবার। রসিকতা গ্রহণ করার ক্ষমতাটা আসলেই আমাদের মধ্যে রসিকতা একেবারেই নেই। না থাকার কারণে কিন্তু একটা অদ্ভুত পরিবেশের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই বিরাজ করছি। যেমন এই শিশির বোধহয় বলতে ভুলে গেছে, কার্টুনের জন্য তাকে তো মামলা খেতে হয়েছে। আমি এটা মনে করিয়ে দিলাম, কার্টুনের জন্য তাকে মানহানির মামলায় পড়তে হয়েছে। যেটাতে শিশির দা আবার পরে তার লেখায় বলছেন যে আমার বিরুদ্ধে একটা কোটি টাকার মানহানি মামলা হয়েছে, তো আমি এটা ভেবে খুশি যে কেউ একজন মনে করছেন যে আমার কোটি টাকা আছে। ওটা কিন্তু হয়েছে আমার ব্যাপারে। আমি তো প্রচুর মানহানির মামলার আসামি ইতিমধ্যেই। মানহানির মধ্যে একবার গিয়ে দেখা গেল, সবগুলো হিসেব করে দেখেছিলাম আমি উকিলের সঙ্গে, যে আমার বিরুদ্ধে মানহানির মামলার সর্বমোট 39 কোটি টাকার বিভিন্ন জন বিভিন্ন সময় দিয়েছে। তো কাজেই কোটিপতি ভাবতে আসলে ভালো লাগে। ও তাহলে শিশিরদার বিরুদ্ধে হচ্ছে 1 কোটি টাকার, আবেদ ভাইয়ের বিরুদ্ধে 39 কোটি টাকা। সাংঘাতিক। 1 কোটি না 1000 কোটি কোনটা জানো আমি ঠিক জানি না। হোক 1000 কোটি হলে তো লাজবাব। আমরা একটা বিরতি নেব, বিরতি দেওয়ার পরে আমরা একটু স্যারের কাছে আসবো। এখানে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক আছেন, স্বনামধন্য শিক্ষক শিশির ভট্টাচার্য এবং প্রফেসর গোলাম রহমান। যে বিষয়টির ক্ষেত্রে আসবো, আজকেই পত্রিকায় একটি খবর বেরিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ডেক, শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচি পালন। শিক্ষকরা পাল্টাপাল্টি কর্মসূচি আমি ভিতরে পড়েও শোনাতে পারি, এখানে অনেকগুলি ইন্টারেস্টিং লাইন আছে। এইটা বিরতির পর এটা নিয়ে আলোচনা করব। ফিরছি বিরতির পর। পাল্টাপাল্টি কর্মসূচি সম্পর্কে ইদানিং খবরের কাগজের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দগুলির একটি হচ্ছে পাল্টাপাল্টি। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটছে অনেকদিন ধরে এবং পাল্টাপাল্টি কর্মসূচি চলছেই। এখন শিক্ষকদের ক্ষেত্রে এরকম দুটি বিভাজন আপনি কিভাবে দেখছেন? শিক্ষকরা অনেক বেশি রাজনীতি সচেতন। এখন পাল্টাপাল্টি কর্মসূচি, পাল্টাপাল্টি পাল্টা ধাওয়া, এইসব তো প্রচলিত শব্দ পত্রিকায়। সেদিক থেকে ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেটি কিন্তু রাজনৈতিক অবশ্যই, এবং একটি ছাত্র হত্যার প্রতিবাদ থেকে এই ঘটনা
এবং তার প্রতিবাদ থেকে শিক্ষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ, ছাত্রদের অংশগ্রহণ, এবং এমন একটা পর্যায়ে গেছে যে যখন যারা সরকার সমর্থক শিক্ষক তারাও মনে করছেন যে তাদেরও কিছু করা দরকার। এতদিন হয়তো চুপ করে বসেছিলেন, এখন তারাও উঠে এসছেন। তো পাল্টাপাল্টি এই হিসেবে তো খুব খারাপ যে তা কিছু নয়। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন বলবেন যে শিক্ষকদের কাছেই কেন, এটা শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা, আমাদের সমাজের প্রত্যাশা অনেক বেশি, একটু একটু আলাদা ধরনের। এই জন্য বোধহয় প্রশ্নটা উঠে যে অন্য জায়গায় পাল্টাপাল্টি হলেও শিক্ষকদের মধ্যে এই পাল্টাপাল্টি কেন হবে। এখানে রিপোর্টটি আমার চোখের আন্দাজে বলছে অন্তত 450 শব্দের। তো এখানে 300 শব্দের পরে, এই 300 শব্দের মধ্যে কিরকম পাল্টাপাল্টি আন্দোলন চলছে তার একটি বর্ণনা আছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, স্বাভাবিক গতিতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড, শিক্ষক সমাজের, এটা আবার কোট করা, উপাচার্যের অফিস ঘেরাও এবং সমাবেশ কর্মসূচি একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়েনি। স্যার এটা তো এন্ডোর্স করছেন কোন শিক্ষক যিনি একজন উপাচার্য। অবশ্যই এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু সাংবাদিকেরই দায়িত্ব যে কোনো প্রভাব পড়ে নাই এটা উনি বের করে নিয়ে আবার রিপোর্ট করবেন যে আসলে কোনো প্রভাব পড়েছে কিনা। তাহলে আমরা জাতি হিসেবে, আমরা নাগরিক হিসেবে কিন্তু এই তথ্যটা আমরা জানার অধিকার আমরা রাখি। সুতরাং তাহলে আসলে কি কোনো প্রভাব পড়ে নাই? রীতিমতো কি ক্লাস হচ্ছে? আমি যত জানি অনেক ক্লাস হচ্ছে, কোনো ক্লাস হচ্ছে না, কোনো শিক্ষক রীতিমতো ক্লাস নিচ্ছেন, এটাও আবার রিপোর্টে আছে, আজকে পত্রিকায় কোনো পত্রিকা আছে। তো বিষয়টা হচ্ছে যে তাহলে বিষয়টা কি, ওই তাহলে খুব অল্প কিছু সংখ্যক লোক একটা আন্দোলন নিয়ে ব্যস্ত। তো এটা কিন্তু পাঠককেই উত্তরটি এই সংবাদপত্রকেই দিতে হবে, এবং এটা শুধু ওই কার্টুনের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না যে এটি নিজেই সংবাদের উপাদান আছে কিনা। আসলে কিন্তু এখানে সংবাদ যথেষ্ট লুকিয়ে আছে, সংবাদটি এখন উঠে আসেনি, এটা আনতে হবে। শিশির ভট্টাচার্যের কাছে জানতে চাইবো যে আপনি শিক্ষকদের রাজনীতি এবং এই কর্মসূচি পালন, পাল্টাপাল্টি কোনো একটা বিষয় নিয়ে কখন, এটিকে আপনি কিভাবে দেখেন? আপনি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। হ্যাঁ, আমি বিষয়টিকে নিয়ে এমনি কখনোই এই শিক্ষকদের রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ের যেই রাজনীতিকরণের জন্য যেই পরিস্থিতি তৈরি হয়, এটা শিক্ষকদের এই ভোটাভুটির সময়ই দেখা যায় যে কিরকম ন্যাক্কারজনক, এবং নিয়োগ ক্ষেত্রেও সেটা ঘটছে এখন। তো এগুলো নিয়ে ঠিক সরাসরি কখনোই মানে এক ধরনের প্রতিবাদ থেকে যে কিছু করার সেই সাহসটুকু পাইনি, এবং সেই সাহসটুকু না পাওয়াই কিন্তু মূল কথাটাকে বলে দিচ্ছে। আমি কেন সাহস পাবো না? আমি তো একদম প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, এমনকি মন্ত্রী, এদের নিয়ে অনেক কিছু করার সাহস পাচ্ছি, একটা দলকে নিয়ে করার সাহস পাচ্ছি এবং বিশাল জনসমর্থনের দল। কিন্তু শিক্ষকদের মানে একটা কথা আছে, জ্ঞান পাপী, মানে তারা সব কিছু জানেন, শিক্ষার পরিবেশটা কেন কিভাবে কলুষিত হচ্ছে, কেন এই পরিস্থিতিতে তারা সবকিছু জানেন, এবং জানার পরেও মানে এই জায়গাটায় সত্যি সত্যি একদম কেন জানি হাত পা বাঁধা অবস্থায় রয়ে গেছে। এইটা কেন পারি না, এবং এই না পারাটাই হচ্ছে মূল উত্তর। আমি এই বিষয়ে আসনা ভাই আপনার কাছে জানতে চাইবো যে উনি বলছিলেন যে উনি যখন কার্টুন আঁকছেন যেটাতে ওনার অনেক বেশি রিস্ক থাকছে, সেটার মধ্যে অনেক কিছু উনি করতে পারছেন, কিন্তু শিক্ষক হিসাবে এগুলির বিরুদ্ধে বলতে গেলে ওনার অনেক সময় অনেক বাইরে থেকে এটা আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? এটা বলা মুশকিল, কারণ আমি তো ঠিক শিক্ষক তো নাই, এবং শিশুদের বিষয়টা আমি ধরতে পারতেছি না। তো আমার যেটা মনে হয় আসলে আমাদের দেশে টলারেন্স নাই, একেবারেই নাই। এইখানে এই জায়গাটাই সহিষ্ণুতাটা, এই জায়গাটা এমন। আমি এইখানে তো অনেক কিছু বলা সম্ভব না, সবকিছু বলাও যায় না, এবং সবকিছু বলতে পারি না বলেই হয়তো আমরা কার্টুন করি, লিখি, নানাভাবে আকার ইঙ্গিতে সেটা প্রকাশ করি। যে সত্যিকার অর্থেই এই রাজনীতিকরণের পরোক্ষ যে আরো কিছু প্রভাব, যেমন আমি ধরলাম যে একজন শিক্ষক তো শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই সে শিক্ষক হতে পারে না, তার কিন্তু অনেক কিছু গুণাবলী দরকার। একটা ছাত্রদের কাছে প্রিয় শিক্ষক হওয়া, এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমাদের কাছে এখনো আমরা ফিরে যাই সেই আমার প্রিয় শিক্ষক, আমার প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার হাই স্কুলের শিক্ষক, কেন আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমার কাছে হাতে গোনা একজন দুইজন, কেন আমাকে সেই মানে এই যে ব্যাপারটা, আমরা যেভাবে বড় হয়েছি, শিক্ষকের যেই মানে যেই গুরুত্ব,
একটা ছাত্রের পেছনে, এবং ছাত্র শিক্ষক কিন্তু একদম বন্ধুত্বের সম্পর্ক। সেই সম্পর্কটা ছাত্ররা শিক্ষককে পছন্দ করবে, নানা রকম তাদের প্রশ্ন নিয়ে হাজির হবে, শিক্ষক সেটা অবলীলায় সেটা সমাধান করবেন কিংবা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে। এই যে মানে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলো কিন্তু এখনকার, আমি জানি না এটা কিসের জন্য হচ্ছে, এটার একটা মানে শিক্ষক নিয়োগ থেকে শুরু কাদের নিয়োগ দেওয়া হচ্ছে সেটা দেখতে হবে, তারা কি সেই দায়িত্ব পালন করছে। শিক্ষায়তনে তো অতি রাজনীতি হচ্ছে, এবং এই অতি রাজনীতিকরণের যে তারা, এটা কিন্তু সমাজে বড় ধরনের একটা প্রভাব ফেলছে। আমি মনে হয় এই প্রসঙ্গে আমি একটু বলি আমি শিশির তো শিক্ষক, সে আমার বন্ধু মানুষও, তার কিছু ছাত্র আছে যারা আমার সঙ্গে একটু কাজ টাজ করে আর কি। আচ্ছা, তারা শিশিরকে খুব ভয় পায় যে স্যার খুব কড়া। তো এই বিষয়ে আপনি কি মনে করেন, আপনি খুব কড়া নাকি? না, আমার মনে হয় যে এটা আমি যেটা জানি, আপনি একটু আগে বললেন যে বন্ধুত্বের ব্যাপারটা ছাত্র শিক্ষকের, না, তো তারা আপনাকে একটু ভয় পায় না, যে শিশির স্যার খুব এমনি ফ্রেন্ডলি কিন্তু সে খুবই কড়া। আমার মনে হয় যে আমি হয়তো যতটুকু জানি, আমি হয়তো আমার সাধ্যমতো ওদের যেই শেখানোর ব্যাপারটা সেইটাতে মনোযোগ দিই, এটাতে যারা গাফিলতি করে তারাই ভয় পায়, আর যারা ভালো করে তাদের যে কি পছন্দ করি তাদের বন্ধু হয়ে যাই। আমি শিক্ষক নই, কাজে আমি যেটা একজন সাংবাদিকতার একজন কর্মী হিসেবে আমি যে জিনিসটাকে দেখেছি এতদিন যাবৎ, আমার মনে হয় শিক্ষাঙ্গনটা একটা সময় ছিল, শিক্ষাঙ্গনটা কিন্তু কোনো অবস্থাতেই স্পর্শ করতো না এই ধরনের মানে কোনো রাজনীতি কিংবা অর্থনৈতিক যে ইয়েগুলো, ক্ষেত্রগুলো। যে মূল্যবোধের কথা বলা হচ্ছে, মূল্যবোধ এর অবক্ষয়টা কেন হচ্ছে, এর একটা খুব স্পষ্ট অর্থনৈতিক কারণ আছে। সেটা হচ্ছে এই সমাজ ভোগবাদী সমাজ হয়ে গেছে। ভোগবাদিতা প্রচণ্ডভাবে আক্রমণ করেছে সবাইকে, এবং শিক্ষকের বাইরে নয়। আবেদ ভাই, এই কথাটার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি যে আমরা যখন আপনাদের সঙ্গে কথা মানে আপনাদের কথা শুনি, তখন মনে হয় যে 40 বছর আগে বা 30 বছর আগে বা 50 বছর আগে বাংলাদেশ বা এই অঞ্চলটি একটি স্বর্গবিশেষ ছিল, এখানে সবাই ভালো লোক ছিল। আমার কিন্তু এরকম মানে আমি কিন্তু এটা ফিল করি না যে হঠাৎ করে এসে কোনো একটা পতন শুরু হয়েছে। আমার কাছে এটা যদি এটা পতন হয়, এটা পতনের ধারাবাহিকতা, এরকম আমার মনে হয়। আমি জিনিসটা বলি, আমি ওই জিনিসটাকে কিন্তু এত মোটা দাগে বিবেচনা করলে হবে না যে ওই সময় কি ভালো ছিল কি খারাপ ছিল, সেটা প্রসঙ্গ কিন্তু তা নয়। প্রসঙ্গটা হচ্ছে একটা আমার সমাজ ব্যবস্থা, আমার সামাজিক যে মূল্যবোধের অবক্ষয়, এই অবক্ষয়টি কেন হচ্ছে? আমার এখানে মধ্যবিত্ত সমাজ যারা মূল্যবোধটাকে ধারণ করে এবং বহন করে, সেই মধ্যবিত্ত সমাজ কিন্তু ভেঙে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা বিশ্বব্যাপী, শুধু এখানে নয়, কিন্তু সর্বত্র কিন্তু এই অবক্ষয়গুলো ঘটছে। পশ্চিমবঙ্গে ঘটছে, ভারতে ঘটছে, আমার এখানে ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটেছে। কিন্তু তার কারণ হচ্ছে কি, আমার এখানে যখন যে লগ্নি পুঁজির যখন অনুপ্রবেশ ঘটছে, আমার এখানে সংস্কৃতিটা কি হয়ে যাচ্ছে, যে সাংস্কৃতিক জগৎটাকে নিয়ে আমরা আছি, সেই সাংস্কৃতিক জগতে কি প্রবেশ করছে, এখানে সবাই কর্পোরেট পুঁজি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, শুধু সংস্কৃতি, আমার 21শে ফেব্রুয়ারি কিন্তু কর্পোরেটের হাতে দখল হয়ে যাচ্ছে, আমার বাংলা নববর্ষ কিন্তু কর্পোরেটের হাতে দখল হয়ে যাচ্ছে। সত্যি কথা। এই কর্পোরেটের হাতে দখল হয়ে যাওয়া আমার সংস্কৃতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার মূল্যবোধ, এই সব কিছুই তো ওইভাবে ভাঙছে। আমি কি এখানে কিন্তু ওই সময় এই সময়ের বিবেচনায় নিয়ে আসছি না সবকিছু। এবং মূল্যবোধের অবক্ষয়ের আরেকটি ব্যাপার হচ্ছে যে সবাই মনে করছে, সবাই বলতে আমি এই প্রজন্মকেও বলছি, যে সবাই মনে করছে যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে হবে, বড় হতে হবে, খুব তাড়াতাড়ি সম্পদশালী হতে হবে, খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে হবে। তো এই যে দ্রুততা এবং গ্যাপ দেওয়া যাবে না, এটা একটা বড় সমস্যা। এবং এটা একটা স্যার ঠিকই বলছেন, কিন্তু মানে যত দিন যাচ্ছে মানুষের সামনে তো উইন্ডো, জানালাগুলিও অনেক বেশি উন্মুক্ত হচ্ছে, তাহলে তো তাদের আরো বেশি অ্যাকোমোডেট করার কথা ছিল, তা কিন্তু হচ্ছে না। কিন্তু সেখানে স্পিড বেড়ে যাচ্ছে কেন? মানে আমি যেখানে 500 টাকা রোজগার করবো, সেখানে আমি 5000 টাকা রোজগার করার কথা ও একই সাথে কেন চিন্তা করবো? আমি অর্থনীতির সামঞ্জস্যতাকে বলি, এটা হচ্ছে কেন জানেন, এটা হচ্ছে অর্থনীতিবাদ। মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে যে আঘাতগুলো প্রতিনিয়ত আসছে, এই অর্থনীতিবাদ কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করছে।
আমার 100 টাকায় হচ্ছে না, আমার সংসার চলছে না, সেটাই আমাকে 150 টাকা তার মানে সমাজের একটা তারা আছে সেখানে করে আরেকটা জায়গায় যেতে হচ্ছে। রাইট। আমরা আমাদের দর্শকরা অনেক একাধিক এসএমএস একটি বিষয় পাঠিয়েছেন, এটিও আমাদের আজকে বাছাই করা যেই খবরগুলো আমাদের কাছে কার্টুন খবর মনে হচ্ছে তার মধ্যে একটি খবর, সেটা অবশ্য মূল খবরের একটি, যে প্রথম আলোর হেডলাইনটি যদি পড়ি আজকে লিড নিউজের, মধ্যরাতে বনানীর রাস্তা থেকে নিখোঁজ ইলিয়াস আলী। একটি লোক হঠাৎ করে রাস্তা থেকে নিখোঁজ, মানে সরকার এটা নিয়ে কি বলবে? সমকাল পত্রিকা একটি সাইড স্টোরি করেছে এটাতে, যে র্যাব বা ডিবি তুলে নেয়নি, মানে র্যাব বা ডিবি তাকে তুলে নেয়নি, এটা কোট আনকোটের মধ্যে এরকম আছে। যে আমাদের মানে দর্শকরাও জানতে চেয়েছেন যে এটা কিরকম একটা কথা, যে একজন রাজনীতিবিদ, যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ, একজন নেতা, তাকে হঠাৎ করে রাস্তা থেকে একজন উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন নাগরিকের সামান্যতম তার অধিকার নাই, যে কিন্তু যে কারণে এই খবরটি একটু ইয়ে মনে হচ্ছে, আমি অনেকগুলি পত্রিকা পড়েছি কিন্তু কোনো খবরের মধ্যে আমরা বা আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব স্বীকার করে বলছি যে মানে আমাদেরকে কোনো তথ্য কিন্তু এখান থেকে পাচ্ছি না। ওই হেডিং এ যে তথ্য যে উনি নিখোঁজ, ওটুক তথ্যই আমাদের কাছে আছে, আর কোনো, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব স্বীকার করে বলছি যে মানে আমাদেরকে কোনো তথ্য কিন্তু এখান থেকে পাচ্ছি না। ওই হেডিং এ যে তথ্য যে উনি নিখোঁজ, ওটুক তথ্যই আমাদের কাছে আছে, আর কোনো তথ্য। এর কারণ কি বলে স্যার আপনি মনে করেন? তথ্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে তো যে তথ্য খুব বেশি থাকতেই হবে এটাও তো সম্ভব না। কোনো কোনো ঘটনার তো তথ্যর মানে ডেপথ কিংবা তথ্যের বিস্তৃতি কমই থাকতে পারে, এবং সেখানে 1-2 লাইনে ওই, আর বাকিটা হয়তো আনুষঙ্গিক তথ্য। এখন এখানে কিভাবে কখন নির্দিষ্ট হয়ে গেলেন, নিখোঁজ হয়ে গেলেন, কারা তুলে নিল, অভিযোগ তো অনেক রকম এসছে, যে তাদেরকে র্যাব তুলে নিয়ে গেছে কিংবা সরকারের লোকজনরা নিয়ে গেছে। এগুলো হচ্ছে এক ধরনের অপবাদ কিংবা সত্যিকারও হতে পারে, কিংবা এটা প্রতিপক্ষ হিসেবে তাদের এক ধরনের দাবি দেওয়া, এইভাবে উত্থাপন করা হয়েছে। কিন্তু আসলে মূল ঘটনা কি তা কিন্তু আমরা কিছুই জানি না, এখন পর্যন্ত আমরা কিছুই জানি না যে সত্যিকার অর্থে কি হয়েছে, এবং এটা তো কোনো সাক্ষী সাবত কিছু নেই। স্যার এই বিষয়ে আরেকটু বিষয় শুনবো আরেকটু বিরতির পর। আপনি যে কথা বললেন সেই কথা আমাদের একজন শিক্ষকও আমাদেরকে বলতেন, যে খবরের কাগজে খবর পড়ে সবার আগে জানতে ইচ্ছা করে আসলে কি হয়েছে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি এই বিরতির পর। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। প্রফেসর গোলাম রহমান বলছিলেন যে ওই তথ্য পাওয়া নিয়ে ইলিয়াস আলী। হ্যাঁ, মানে আসলে মূল ঘটনার তথ্য তেমন বিশেষ কিছু নেই, তাহলে আনুষঙ্গিক তথ্য হচ্ছে এটার কনসিকুয়েন্সের উপর তথ্য তৈরি হচ্ছে, তো সেটা তো হতেই থাকবে, কিন্তু মূল ঘটনা তো বিষয় আমরা কিছু সেই অর্থে পাচ্ছি না, এটা তো অবশ্যই। শিশিরদার কাছে একটু জানতে চাইলাম, শিশিরদা আপনার একটা লেখায় দেখা গেছে যে কার্টুন আঁকা এবং কার্টুন আঁকার পরে বিভিন্ন রকম মজার অভিজ্ঞতা, এবং এটা নিয়ে আপনার লেখা পড়ছিলাম যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের হাফ প্যান্টকে ফুল প্যান্ট বানিয়ে দেওয়া হয়েছিল। একটু এটা পুরো ঘটনাটাই কার্টুনের মতো আর কি। তো আমি একবার এরকম স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে প্রতিমন্ত্রী ছিল বোধহয় বাবর, বাবর ইটসেলফ
মানে সে কার্টুনের মতোই ছিল, তার কথাবার্তা চাল চলন, মানে আমরা তো সবাই জানি লুকিং ফর শত্রু টত্রু এগুলো ধরনের কথা। তো কথা হচ্ছে যে এই ধরনের কোনো ব্যক্তি যখন দায়িত্বে থাকে, মন্ত্রী হন, তখন তো আমাদের পোয়াবারও আর কি তাকে নিয়ে স্যাটায়ার করা, কার্টুন করা, এবং উনি যদি একটু সহনশীল হন। তো বাবরকে নিয়ে ঘটনাটা, বাবরের এই এমন একটা ঘটনা ছিল, এটা এখন অতটা মনে করতে পারি না, যে তবে তার ওই অ্যাটিটিউডে তাকে হাফ প্যান্ট পরানো কিংবা এরকম করে হাফ প্যান্ট, মানে মানুষের ফুল প্যান্টের নিচে যেই হাফ প্যান্টটা থাকে আর কি, তো সে নিজেকে ঢেকে রেখেছে, এই হাফ প্যান্ট পরা কিন্তু ঢেকে রেখেছে। তো এরকম একটা সিচুয়েশনে পত্রিকায় ওইটা পুরো সিকোয়েন্সের জন্য ওইটা ছিল খুব প্রাসঙ্গিক, কিন্তু পরে তখন কার্টুনটা ছাপা হবে তার আগে আমাকে নিউজ এডিটর ফোন করে রিকোয়েস্ট করলেন যে এরকম করে কার্টুনটা তো আমাদেরও পছন্দ, সবার পছন্দ, কিন্তু আপত্তি শুধু এক জায়গায়, হাফ প্যান্টে। আমি তখন প্রচন্ড খেপে গেলাম যে আমি পারবো না এটা করতে, দরকার পড়লে ওটা বাদ দেন, ওটা ছাপার দরকার নেই। তখন তারা ওটাকে মানে ঘষে মেজে মোটামুটি ওখানকার মানে প্রথম আলোর যে আর্টিস্ট কাজ করতেন, সে ঘষে মেজে ওকে একটু ব্রিফ করলাম যে হ্যাঁ এইভাবে করে ওটাকে একটু ব্লাড করে দিয়ে, হেজি করে দিয়ে, যাতে মনে হয় যে এটা হাফ প্যান্ট না ফুল প্যান্ট, এইভাবে করে এই কার্টুনের হিস্ট্রি আর কি। একটু আসান হাবিব ভাইয়ের কাছে আসবো, যে একটু জানতে যে উন্মাদের বিক্রি কি আগের চেয়ে কম হয়ে গেছে, যে মানে নিউজপেপারই তো আমাদের সেই খোরাক দিচ্ছে, এটা কি একটু কম? না, এটা এই প্রশ্নটা অবশ্য আমাকে অনেকেই করে, কারণ এখন প্রত্যেকটা ডেইলি পত্রিকা একটা করে ফান্ড সাপ্লিমেন্ট বের করে আর কি। তো সেই কারণে যেহেতু তারা বাসায় বসে একটা পেয়ে যাচ্ছে, আবার মাসে আবার আরেকটা জিনিস কিনবে কিনা, কারণ মাসে 4টা পাচ্ছে তারা, কিন্তু এটা ঠিক না আর কি। আসলে আমাদের সার্কুলেশন আগের মতোই আছে, কমেনি আর কি। আচ্ছা, তাহলে বাড়া উচিত ছিল, তাই নয় কি? মাঝে মাঝে বাড়ে, এটা ডিপেন্ড করে আসলে। অনেক সময় হয় কি, ধরেন পরীক্ষা টরীক্ষা থাকলে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, তখন একটু ফল করে। এটা আমার কৌতূহল থেকে জানতে চাচ্ছি। নরমাল ডেতে আবার নরমাল সময় আবার বেড়ে যায়, সিচুয়েশনটা এরকম আর কি। আচ্ছা, এই তো খুবই ইন্টারেস্টিং যে উন্মাদের একই রকম আছে। আবেদ ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশে যে এখন দৈনিক পত্রিকায় কার্টুন আসছে, সেটির একটু ইতিহাস বা শুরুটা একটু যদি বলতেন। একটা জিনিস কি, যে আসলে আমাদের এখানে কার্টুনের ব্যবহার এটা কিন্তু একদম সাম্প্রতিক না, কিন্তু আসলে যতটা মনে হয় যে সাম্প্রতিক তা নয়, কিন্তু এটা বিভাগোত্তর কালের নয়, কিন্তু বিভাগ পূর্বকালেও যখন কার্টুন কিছু কিছু ব্যবহৃত হতো পত্রিকায়, তখনকার অমৃত বাজারে ছিল কিংবা তখনকার যুগান্তর পত্রিকায় মাঝে মধ্যে কিছু কিছু কার্টুন ব্যবহার হতো। বিশেষ করে আমরা পত্রিকায় কার্টুনের ক্ষেত্রে দৈনিক পত্রিকায় না হলেও ওই সময় যে সুকুমার রায় কার্টুন করেছেন, হ্যাঁ, তিনিও তার কিন্তু ইয়ের মধ্যে কিন্তু কার্টুনের ব্যবহার করেছেন। কিন্তু কার্টুন মূলত বাংলাদেশের এখানে কার্টুন এসছে যখন বাংলাদেশ হওয়ার পরে, কিন্তু কার্টুনের ইয়েটা ব্যাপকতা প্রবলভাবে বেড়েছে। যেমন প্রথম দিকে আমার মনে আছে, শিশির আমার বলতে পারবে খানিকটা, যে আমরা কিন্তু ওই যে দৈনিক বাংলার কোনার দিকে একটা কার্টুন, ছোট্ট করে একটা কার্টুন দেখতাম। টুকাই কার্টুন না, টুকাই তোফা। আচ্ছা, হ্যাঁ, তোফা না, তখনও ছিলেন একজন ছিলেন, যেমন ইন্ডিয়াতে ছিলেন প্রমথ, কার্টুন করতেন। এখানে কি যেন নাম ভদ্রলোকের, কি মানে ইয়ে বোধ হয়, ভুলে গেছি নামটা আমি, তিনি কার্টুন করতেন। নজরুল আরো পরে। তো এখন কার্টুন করতে গিয়ে হলিডেতে করতেন, হলিডেতে করতেন, ইয়েতেও করতেন। কাজী আবুল কাসেম সাহেব ছিলেন দো পেঁয়াজা নামে, আজাদে করতেন, দৈনিক আজাদের দো পেঁয়াজা নামে। এটা কিরকম সময় বের হতো, মানে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে? ওটা আবুল কাসেম সাহেব যে করতেন, তিনি আজাদে যেমন করতেন, সে সময় মাসিক মোহাম্মদীতে করতেন, তিনি আবার তখন সওগাতেও করতেন, ওই আমলে আর কি, বিভাগ পূর্ব আমলে। কিন্তু কার্টুনের ব্যবহার আমাদের এখানে ক্রমাগত, প্রথমে কালাম মাহমুদের হাত দিয়ে হয়েছে কিন্তু অনেকখানি। কালাম মাহমুদ কিন্তু এখানে একটা নেতৃত্ব প্রথমে দিয়েছেন, রণবী তারপরে এসে এটাকে অনেক উপরে তুলে দিলেন, এবং
সাম্প্রতিক সময়ে শিশির ভট্টাচার্য এটাকে আকাশের উপরে উঠিয়ে দিলেন। হ্যাঁ, মানে চূড়ায় নিয়ে গেলেন। এটা বিশেষ করে পত্রিকায় পলিটিক্যাল কার্টুন যখন শুরু হয়ে এলো, একটা হয়েছে সামাজিক কার্টুন টোকাই। টোকাইয়ের ভেতর দিয়ে আমরা সমাজ চিত্রটাকে দেখি, শিশির ভট্টাচার্যের কার্টুনের ভেতর দিয়ে আমরা কিন্তু রাজনৈতিক চিত্রকে দেখি। এইখানে হচ্ছে আমরা কার্টুনটাকে, এবং সেটাকে আমরা যারা খবরের কাগজে সম্পাদনার মধ্যে থাকি, আমরা কতগুলো সময় মনে হয়, কতগুলো ঘটনায় মনে হয় যে এটা কার্টুনের চরিত্র, মানে কার্টুন হলে ভালো হতো। কার্টুনটা ভালো। তখন আমরা কিন্তু আবার খোঁজ করি শিশিরদের মতো লোকদেরকে, আমরা খোঁজ করি যে একটা কিছু করে দিয়ে যাও আমাদের এটার ক্ষেত্রে। এইটাই ডিমান্ড করে এইভাবে। স্যার, একটা প্রশ্ন অনেক সময় উঠে আসে যে কার্টুনের রিজয়েন্ডার কিভাবে দেয়া যায়, যে একজন লোক খুব অফেন্ডেড হলো যে নিউজে দেখা গেল যে খবরটি সত্য নয়, তো এটা একটা রিজয়েন্ডার দিয়ে পত্রিকাটি ছাপে। তো একটি প্রশ্ন বারবার আসে যে কার্টুনের রিজয়েন্ডার কিরকম হবে? না, বিষয়টা বোধহয় এরকম যে কার্টুনকে কি অবজেকশনেবল, অবাঞ্ছিত কিংবা আপত্তিকর কোনো বিষয় বলে কেউ মনে করেন কি? বিষয়টা হচ্ছে এই জায়গায়। কারণ যে চরিত্রগুলো রূপায়ণ করা হয় সেই চরিত্রগুলি আমরা কিন্তু দেখেই বুঝি, যদিও কারো ঠোঁট থ্যাবড়া, কারো চোখ বড় কিংবা নাক অনেক উঁচু, কিন্তু তারপরেও চরিত্রগুলিকে খুব সুন্দর বোঝা যায়। কিন্তু কোনো চরিত্রের মধ্যে কিন্তু নাম লেখা থাকে না যে এটা অমুক কিংবা এটা তমুক কিংবা, তাই না? তো সুতরাং এটা হচ্ছে শিল্পীর যে নৈপুণ্য, সেটাতে উনি প্রকাশ করেন। তো যে কারণে কেউ কিন্তু ওইভাবে চ্যালেঞ্জ করতে পারেন না যে এটা তাকেই নিয়েই বলা হয়েছে, কারণ তার নাম তো নেই। এখন বিষয়টা এটা একটা বড় ধরনের, মানে কেউ প্রতিবাদ করতে পারেন না এটা। এখন খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা কিংবা এরশাদ কিংবা অমুক যাকে নিয়ে করা হোক, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাম তো লেখা হচ্ছে না, এবং তার চেহারা বোঝা যাচ্ছে এটা অমুক কিংবা এটা তমুক। এখন তিনি কি এই প্রতিবাদটা করবেন? যে কারণে এথিক্যালি আমরা দেখি যে সংবাদের যদি নৈতিক দিকে আমরা বিবেচনা করি, তখন একটা সংবাদ সম্পর্কে কিন্তু প্রতিবাদ হয়, একটা সংবাদের শিরোনাম সম্পর্কে প্রতিবাদ করা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি, সংবাদের শিরোনাম, ওই কার্টুন, এগুলোর আলাদা ভাষা, এবং যে কারণে সংবাদের শিরোনাম কিন্তু বাংলা ভাষা না আসলে, কিংবা ইংরেজি ভাষা না, কিংবা ইংরেজিতে সংবাদ লেখা হলো ইংরেজি ভাষা না, বাংলা ভাষায় লেখা হলো বাংলা ভাষা না। কারণ হচ্ছে বাংলা ভাষার যে স্ট্রাকচার, যে গঠন প্রণালী, সেটা কিন্তু সংবাদ সেইভাবে থাকে না শিরোনামে। ঠিক কার্টুনও অনেকটা ওই রকম, একটা রূপক ধর্মী কিংবা একটা নির্দেশক, অর্থবোধক। সেই জন্য এটার একটা আলাদা ছাড় আছে, এটা মানে আইনগতভাবে এটার একটা ছাড় আছে। স্যার আমি একটু বলি, একবার সাইফুর রহমান তখন অর্থমন্ত্রী আর কি, এই যে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর যে অনুদান আমাদের, যে যার উপরে সরকার মানে অধীর আগ্রহে বসে থাকে যে তাদের একটা গ্র্যান্ট পেলে সেই সরকারের অর্থনীতি একটা মানে সচ্ছল অবস্থায় আসবে। তো সাইফুর রহমান, আবেদ ভাই তো ভালো বলতে পারে, সাইফুর রহমান কিন্তু অর্থমন্ত্রী হিসেবে, মানে একটা দলের অর্থমন্ত্রী হিসেবে এমন এমন কথা মাঝে মধ্যে বলতেন যে উনি একজন নির্লিপ্ত ব্যক্তি, কোনো দলের না, খুব ভালো ভালো কথা বলতেন। তো এগুলো নিয়ে খুব সমালোচনা হতো যে, তো এই ধরনের কিছু কথাবার্তা উনি বলাতে এক ধরনের জনপ্রিয় তো অবশ্যই হতেন, কিন্তু আবার তো একটা দল বিলং করতেন, তাদের একটা আলাদা পলিসি ছিল। তো ঠিক আমি কিন্তু ওই অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমানকে নিয়ে, যত উনি এখন নেই, মানে আমার তার প্রতি অনেক শ্রদ্ধা এবং তাকে নিয়ে অনেক কার্টুন করেছি, তিনি পছন্দ করতেন। হঠাৎ একদিন প্রচন্ড ক্ষেপে গেলেন একটা, যে স্যার ও যেই প্রশ্নটা করেছিল, সেদিন তিনি যাচ্ছেন IMF এর মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, এবং প্লেনে ওঠার সময় সেই কার্টুন, এবং এই সিঁড়িতে ওঠার সময় IMF এর এখানকার যে রিপ্রেজেন্টেটিভ তাকে বিদায় দিচ্ছেন, তাকে একটা কয়েন ছুঁড়ে মেরেছে, এবং সেটা সে ওই যে টিপসের মতো করে ধরছে। এটা দেখে উনি প্রচন্ড রকম ক্ষেপে গিয়েছিলেন, এবং ওই তখনই ওনার PS কে বলেছেন যে এই শিশিরের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আমি ওকে দেখে নিব। এবং তার পরের দিন পত্রিকা আমার রিজয়েন্ডার দিতে হয়েছে। এই রিজয়েন্ডারের কথাটা আমি বললাম, সেটা হচ্ছে তখন ভোরের কাগজের সময়, এবং সেটা ছিল যে শিশিরের এই সাইফুর রহমানকে নিয়ে কার্টুনে তাকে কটাক্ষ করা হয় নাই, শিশির এটা ওইটা বোঝাতে চায়নি, এটা বোঝাতে চেয়েছে, এই ধরনের শিশির বোঝাতে আমারই কথা দিয়ে আমি এটা তাকে হেয় করার জন্য করিনি,
এবং একটা এই ধরনের কিছু কথা টথা দিয়ে, এবং ওটা না দিলে উনি দেশে ফিরে আসার পরে জানি না কি করতে, কথা দিয়ে আমি এটা তাকে হেয় করার জন্য করিনি, এবং একটা এই ধরনের কিছু কথা টথা দিয়ে, এবং ওটা না দিলে উনি দেশে ফিরে আসার পরে জানি না কি করতেন আমাকে কে জানে। কিন্তু আমার একটা কথা মনে হয়, তাহলে তো এরকম তো অনেক প্রচুর সংবাদ এরকম ছাপা হচ্ছে সবগুলো। তারপরে আরেকটা বলি, আরেকটা স্যার মজার কাহিনী আছে, সেটা হচ্ছে যে এই বাবরকে নিয়ে। বাবর একবার প্রথম আলোতে তার পাসপোর্ট সাইজের ছবি পাঠিয়ে দিলেন একটা তার অফিস থেকে, যে দয়া করে আমার কোনো সংবাদ যদি ছাপা হয় তাহলে এই ছবিটা যাতে ব্যবহার করা, আমার ওই শিশিরের করা পেজটা যাতে না ব্যবহার করা। কিন্তু আমার যেটা মনে হয় খুব মানে অন্য একটু রসিকতার উত্তর হবে হয়তো, যে কার্টুনের রিজয়েন্ডার হয় সেটা হচ্ছে মামলা। কার্টুনের রিজয়েন্ডার একটাই হতে পারে, মামলা, অথবা যদি সরকারে থাকে তাহলে হ্যারাসমেন্ট, কিংবা পত্রিকাটা বন্ধ করে দেওয়া। এরকম আমার একটা অভিজ্ঞতা আছে যে ভোরের কাগজে, আমি তখন ভোরের কাগজের সম্পাদনা করি, তো ভোরের কাগজের একটা কার্টুন ঠিক ওই ইয়েকে নিয়ে আর কি আমরা ছেপেছিলাম। তার ফলে আমার সাইফুর রহমান সাহেব আমার প্রকাশনা যেন না ভোরের কাগজ প্রকাশিত হয় তার জন্য যেখান থেকে প্রকাশ করা হতো সেই জায়গাটা বন্ধ করে দিয়েছিলেন। তো এগুলো কিন্তু ওই কার্টুনের ইয়ে হলো, জবাবটা হলো এই। তার মানে এটা হচ্ছে সামাজিক ভাবে কিংবা রাজনৈতিক ভাবে কিভাবে তারা। আমরা একটা বিরতি নেব, বিরতির পর আসান হাবিব ভাইয়ের কাছে শুনবো উন্মাদ ইদানিং কোনো মামলার সম্মুখীন হয় কিনা, নাকি উন্মাদ রাজনৈতিক কার্টুন থেকে একটু সেফ জায়গায় সরে এসেছে। বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর। আজকের বাংলাদেশ, সৌজন্যে এস আলম গ্রুপ। রাজনৈতিক কার্টুন থেকে বা রাজনৈতিক ক্যারিকেচার থেকে একটু সরে এসেছে কিনা উন্মাদ, আমি একদম স্পেসিফিক বলতে চাই যে শিশিরদা কয়েকদিন আগে সুরঞ্জিত সেনগুপ্তর পদত্যাগের পরে যে কার্টুনটি এঁকেছেন, যে ধনুকের তীর তার নিজের দিকে, প্রথম আলোতে যে এরকম একটি কার্টুন ছাপা হয়েছে, যে এরকম কার্টুন ছাপছেন কিনা আমরা একসময় ছাপতাম, মানে এখন আমরা একটু সেফ সাইডে থাকি আর কি। মানে শুরুতে আমরা কিন্তু পলিটিক্যাল কার্টুন আঁকতাম আর কি, জি, মানে একটা পেজ আমরা পলিটিক্যাল কার্টুনই আঁকতাম। তো আমাদের মেইনলি আমরা, আপনি যেটা বললেন যে আমরা কোনো সমস্যায় পড়েছি কিনা, সেটা একবার হয়েছিল। ওই যে আমাদের তখন আমরা মুভি স্যাটার করতাম, জি, তখন তো একটা ছবি হিট করতো। এখন যে এত ছবি বের হয় যে কোনটা আমরা সিলেক্ট করবো সেটা হয় না। তো সেই সময় আমরা একটা মুভি স্যাটার করেছিলাম, সিনেমার লোকজন আমাদেরকে হামলা করেছিল আর কি। এটা একটা সমস্যা হয়েছিল আর কি, পলিটিক্যাল সমস্যার থেকে বড় সমস্যা হয়েছিল এটা। অফিসে হামলা করেছিল, এটা একটা ব্যাপার। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, আমাদের এক জাজ আমাদেরকে মামলা করেছিলেন আর কি। সেটা পলিটিক্যাল না, এটা একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে ওনারা আমাদেরকে মামলা করেছিলেন। মানে মামলার আগের স্টেজটা আর কি, 1 কোটি টাকার মামলা উনি করবেন, করতে যাচ্ছেন, আর আমাকে ক্ষমা চাইতে হবে আর কি। তো আমরা অবশ্যই ক্ষমা চেয়েছিলাম, বয়স্ক একজন জাজকে আমরা সরাসরি তার কাছে দুঃখ প্রকাশ করেছি, বলেছি যে আমরা আসলে আপনাদের সিস্টেমটাকে ব্যঙ্গ করি নাই, আমরা আপনাকে ব্যঙ্গ করি না, সিস্টেমটাকে আমরা ব্যঙ্গ করেছি। তখন উনি একটা মজার কথা বললেন যে সব যখন মিটমাট হয়ে গেল তখন উনি বললেন, সৌজন্য কপি এনেছেন আমার জন্য। তারপরে আমরা তাকে রেগুলার সৌজন্য কপি পাঠাতাম আর কি, তা খুব বেশি দিন পাঠাতে হয়নি। আবেদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি শিশিরদার কথা বলছিলেন, অনেক প্রশ্ন করছিলেন, কিন্তু যদি মানে শিশিরদার মতো কার্টুনিস্ট বা এরকম কার্টুনিস্ট আমরা পাচ্ছি কিনা, মানে উনি তো একটি পত্রিকার জন্য আঁকছেন, পত্রিকা আরো অনেকগুলি আছে, মানে পাচ্ছি না কেন? কেউ এই পেশায় আসছে না, কম আসছে নাকি কি অবস্থা? আমার কিন্তু মনে হয় যে আসছে অনেকে, কিন্তু কার্টুনিস্টের যে ভেতরকার যে মেধার যে ব্যাপারটি থাকে, দেখার যে চোখটি থাকে, এই চোখটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি কম। আমি কার্টুনিস্টে শিশিরকে আমি বহুবার বলেছি, শিশির আমি পত্রিকায় মানে অ্যাটলিস্ট আমার পত্রিকায় তুমি একটু কার্টুনিস্ট জোগাড় করে দাও, অনেক চেষ্টা করেছি আমি,
কিন্তু আমি কিন্তু পাইনি সেইভাবে। শিশুদের শিক্ষক হিসেবে এটা আপনার একটা ব্যর্থতা মনে হয় কিনা? না, আমার মনে হয় না ব্যর্থতা। আমি একটু আশার কথা বলবো যে এখন কিন্তু অনেকেই কার্টুন করছে এবং এর মধ্যে আসলেই এরা যে একদম খারাপ করছে তা না, ভালো করছে। এদের উপরে একটা সময় প্রেশার ছিল সম্পাদক কিংবা পত্রিকা থেকে যে শিশিরের মতো করে করতে পারছে না কেন। আমার মনে হয় ওই চাপটা এখন কম, তারা নিজেদের মতো করেই করার চেষ্টা করছে। আমরা যারা নিয়মিত পত্রিকা দেখেন, যে ডেইলি স্টার কিংবা নিউ এজের বুধবারের কাগজ, হ্যাঁ মেহেদি, তারপরে সুমনের কার্টুন, হ্যাঁ সুমন, তো এরকম আর কুদ্দুস সংবাদে করে, এর মধ্যে কয়েকজন আমার সরাসরি ছাত্র। তো এদেরকে আমি কার্টুন তো আলাদা করে শেখাতে হয় না, আমি নিজেও কার্টুন শিখে কার্টুন করিনি। আমার মূল ছিল ড্রয়িং, ছবি আঁকার বিষয়টা। এটা ওই একটা প্রয়োজনে কার্টুনটা করা। এবং আসলে মূল যেই ব্যাপারটা আবেদ ভাই বললো সেটা হচ্ছে যে একটু ওরিয়েন্টেশনের ব্যাপার আছে, চিন্তা ব্যাপার আছে। আমি জানি না আমি কোথায় শিখেছি, আমি আমার মতো করেই করি। এই একটু আমরা যেমন আমাদের গাইড ছিল এক ধরনের লেফটিস্ট, মানে বাম ঘরানার, যে আমার, হ্যাঁ, তো এই শুধু যে আঁকতে পারলেই হবে তা না, এর মধ্যে একটু হিউমার থাকতেই হবে, আর একটু মানে কাউকে কপি করার ব্যাপারটা না, নিজের মতো করে করার। এই জিনিসগুলো যে একদম হচ্ছে না তা না, কিছুটা হচ্ছে এবং এটা খুবই আশার কথা। এবং এর বাইরেও কমিক্স বুকস হচ্ছে কিন্তু, যেগুলো এরা যদি কখনো কার্টুন পত্রিকা কার্টুন করে, এরাও ভালো করবে। আমি কিন্তু অন্য আঙ্গিকেও কথাটা বলেছিলাম। আমি বলেছিলাম যে আসলে আমরা কিন্তু পাচ্ছি, কার্টুনিস্ট পাচ্ছি না তা না, এবং একটা অনুকরণের বাইরে কার্টুনিস্টও তৈরি হচ্ছে। কিন্তু আমরা যেভাবে চাইছি, খবরের কাগজে যে দৃষ্টিভঙ্গি এবং যে মেধার প্রয়োগটা চাচ্ছি, সেটা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত সেইভাবে আসছে বিক্ষিপ্ত ভাবে। আমরা একটু ছোট্ট করে আসানা বিবের কাছে শুনি যে আপনি কখনো দৈনিক পত্রিকায় নিয়মিত কার্টুন আঁকার বা কার্টুন করার প্রস্তাব পেয়েছেন নিশ্চয়ই, আপনি কেন নেন নাই বা পেয়েছেন কিনা সেটা? পেয়েছি, অবশ্যই পেয়েছি। আমার কাছে এখনো অনেকে, যেহেতু আমি একটা পত্রিকা চালাচ্ছি, আমাদের কাছে ইভেন এখন যত কার্টুনিস্ট দেখতেছেন, ইয়াং কার্টুনিস্ট, সবার কিন্তু ফার্স্ট প্ল্যাটফর্ম কিন্তু উন্মাদি। জি। সো আমি নিজেও অফার পেয়েছি, কিন্তু এটা সম্ভব না আমার পক্ষে। ডেইলি কার্টুন আঁকা একটা প্রেশার, কিন্তু সেটা খুবই টাফ। এর থেকে এক মাসে একটা ম্যাগাজিন রেডি করাটা আমার জন্য ইজিয়ার আর কি। আমরা যদি একটু আমরা যেটা ফিল করি, যে আপনি যেটা আবেদ ভাই যেটা বললেন, কার্টুনিস্ট আসলে এখন হচ্ছে অনেক ইয়াং, এটা একটা পেশা, খুব ভালো পেশা। কার্টুনিস্টরা এই জন্য খুবই আগ্রহী এবং নিজেদের তাগিদেই তারা ভালো লাগছে। আমার মনে হয় যে শিল্পীদের মধ্যে যারা কার্টুন আঁকবেন, তাদের যে সমাজ সচেতনতা, তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা, তাদের যে একটা ভিতরকার একটা অন্তর চক্ষু থাকা দরকার, এগুলো সমন্বয় না হলে তো আর ওইভাবে অ্যাপিল করবে না কার্টুন। তো এই জিনিসটা বোধহয় অভাব আছে, সেই ওরিয়েন্টেশনটা, যেটা বলেছেন যে ওই ওরিয়েন্টেশনটাও দরকার। আমরা আশা করবো যে ওরিয়েন্টেশনটা পাবে। আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।